তাকদীর কাগজে লেখা গল্প নয়, সময় কলমে আঁকা এক সত্যি। যা বদলাতে চাইলে নিজের চোখেই সেটা পড়তে হয়। পালালে ছায়ার মতো পিছনে, আর নিলে শিকল খুলে আকাশ দেখায়। ব্যান কেডা আইছে? কি হলো, তুমি এখনো যাও নাই? তোমাকে না বললাম ভেতরে যাও। আমি বাইকটা পার্ক করে। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মামা। আপনার ব্যাপারে অনেক কিছু বলেছেন, তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি। নাকি কিন্তু আমি নানু বলে ডাকবো না। ও ও ভাই। এই গুনগুন, ছেলেটা কে রে? ও আতিফ, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। দেখছেন ভাইজান, আপনার আদরের ভাগ্নি খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে। হাব্বাজান, আপনি এখনো চুপ করে আছেন কেন? হ্যাঁ ঠিকই তো। তুই এই শুভ কাজটা একা করলি কেমনে? না মানে হাউস মিলি কিভাবে? আব্বা, এতে মনে হচ্ছে আপনি খুব খুশি। এত কুতুর মুতুর করে কেন কথা বলছেন? আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলছি। এই ছেলে, তোমার পরিচয় বলো। আমি আতিফ, আতিফ খান। নামের সাথে খান মিশালেই কি খানদান হয়ে যায় নাকি? কি কাজ করো তুমি? করি তো অনেক কিছুই, এখন কোনটা রেখে কোনটা বলবো? অনেক কিছু করো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা বলো। এই তো আমি অনলাইনে। কি অনলাইনে কাজ করো তুমি? এই অনলাইনে তুমি কি করো? জুয়া খেলো নাকি মলম বিক্রি করো? আরে না না। ছি 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 ছি। আব্বা আব্বা, আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন? লেখাপড়া করাতে, তাই না? আনু ভাই, আমরাই তো চেয়েছিলাম আমি বিয়ে করি, তাহলে এখন কেন সরগোল পাকাচ্ছ? আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি, তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে? বাদ দে তো, এইসব একটু একটু হয়। আয় জারেন উপরে আয়। চল। চলো। আরে কি করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? পাগল নাকি আপনি? মরতে যাচ্ছিলেন কি জন্য? নাও, একে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। কে তো সুইসাইড করতে যাচ্ছিল, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখেন, আমি জানি না আপনি কি, তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না, সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে। এখন বলুন, ডোমারি, আমি কাউকে বলবো না। কি ভাবছেন আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই? আর এমনও তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি। আমি প্রেগনেন্ট, কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে। আমি তালুকদার পরিবারের মেয়ে। আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাবে। আমার পরিবার যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান, তারা যখন জানবে আমি বিয়ের আগেই কিচ্ছু বলবে না, শুধু চেয়ে থাকবে। সেই হারামজাদারা কোথায়? আপনার বয়ফ্রেন্ড কোথায় সে? রাফিজ, আরে প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো। আমাকে শুধু শান্তির সময় দিয়েছে, আমি আর পারছি না রাফিজ। তুমি কেন বুঝতেছো না? তারা করে শুধু কান্নাকাটি করবা আর নিজেরটাই ভাববা। একটু আমারটা ভাবতে শিখো। ব্যাটারি আপনি চাইলে তো। একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ। তার হৃদস্পন্দন, তার প্রাণ। বুঝলাম। আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন, রাইট? হ্যাঁ, চেয়েছিলাম, কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারবো, কিন্তু আমার সন্তানের দিকে কেউ আঙুল তুললে আমি সহ্য করতে পারবো না। সবই বুঝলাম, বাড়িতে চলেছেন, সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে। আমি বাড়িতে যেতে পারবো না। আপনি আমাকে বিয়ে করতে পারবেন? মিথ্যে। আরে বুঝাই বলেন না, আমি কিছু বুঝতে পারতেছি না, মাথায় ঢুকতেছে না কিছু আমার। আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে এলেন, কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন। তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর রাফিজ যখন আসবে তখন বিয়ে করে নেব। আচ্ছা চলেন, আপনার জন্য মা হবেন না আপনি? একজন মায়ের জন্য এইটুকু তো করাই যায়, বলেন চলেন। কিরে, লিকারটা কেমন ছিল? বড় ভাই। ভাই, কি হয় আপনার? আমার ওয়াইফ। তুমি এইসবে রাজি কেন হলে? এত বড় রিস্ক যদি কেউ জানতে পারে তাহলে তো তোমার ভয় লাগলো না? আমার জীবন তো রিস্কের উপরেই চলে। আর তাছাড়াও সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমি। তোমার মতো মানুষ তার দূরে থাকে হয়তো। আতিফ যদি ভালোও হয়, তবু তো ভয়টা আমার রয়ে গেছে। আমার বোনকে আমি আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যেতে দেখেছি। এখন গুনগুন যদি সেই একই ভুল করে, এই আতিফ ছেলেটা যদি গুনগুনের বাবার মতো গুনগুনকে ছেড়ে চলে যায়, আমি মানতে পারবো না। দেখো, আমাদের তো কোনো সন্তান নেই, ওই আমাদের সন্তান। আমি এটাকে কিছুতেই মানতে পারবো না। ছেলেটার মধ্যে আমি আপন হওয়ার চেষ্টা দেখেছি। রক্তের সম্পর্কের বাইরেও পরিবার। আমি গুনগুনের কিছুই না, আমাদের বিয়ে হয়নি। আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা।
গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন, কার সঙ্গে ভবিষ্যৎ গড়বে তা খুঁজতে ব্যস্ত ছিলেন, তখন ও লড়ছিল একা, আমাকে বিয়ে করো না হলে আমি অন্য কারোর হয়ে যাব। কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল, আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছে, আর তাই ও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায়। তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারি, কারণ ও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না। আর তাই সেদিন আমি এসেছিল কোনো অধিকার নিয়ে না, বরং এই মেয়েটার সম্মান, একটা নিষ্পাপ, ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে। আর হ্যাঁ, আমি ওর কিছুই না, আমাদের মাঝে কিছুই নেই, এই সবটাই ছিল অভিনয়, আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমি, যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছি, আমি প্রেগনেন্ট না। রাফিজ চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছিলাম, চায় না গিয়ে ওর ভুলটা বুঝতে পারে আর বারবার মাফ চাইতে থাকে। তবুও আমি জানতাম সব শেষ, মামা নানুর দেওয়ার সময় তখন পেরিয়ে গেছে। কিন্তু এরপর শেষ একটা সুযোগ হয়ে আসলো আতিফ। কিন্তু আতিফের কেউ না থাকা, অন্যের জন্য ভাবার কারণে আমি প্রেগনেন্সির মিথ্যে নাটক সাজাই। রাফিজের যাওয়ার সময়টার কথা ভেবেই আমি আতিফকে মিথ্যা বলি। প্যারা না ইসিও, এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না, কোনো কিছুই আর বাদ রাখলে না গুনগুন, আর তাই হয়তো তোমার তাকদির আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে। ভালো থেকো। এই দুনিয়ায় কারো ওপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না, তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া যায়। আমি তোমার